আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিসিএস পরীক্ষার সময় পেছানোর দাবিতে শিক্ষার্থীদের ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল। আগামী নির্বাচনে সব মানুষকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান দুদক চেয়ারম্যানের, সবাইকে দুর্নীতির লাগাম টেনে ধরার পরামর্শ। শেরপুর সরকারি কলেজে শিক্ষক এবং অবকাঠামো সংকটে শিক্ষা কার্যক্রমের বেহাল দশা, 16,000 শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র 67 জন। এবং রাঙামাটিতে বন্য হাতি তাণ্ডবে 2 বছরে পর্যটক সহ 10 জনের মৃত্যু, আহত বহু মানুষ, নষ্ট হচ্ছে উঠতি ফসল, আতঙ্কে এলাকাবাসী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। 47তম বিসিএস পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃবির শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তনগর তিস্তা ট্রেন আটকে জব্বারের মোড়ে এই কর্মসূচি শুরু করে তারা। একই দাবিতে এর আগে গতকাল বিকেল 4:30 থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থীরা ট্রেন অবরোধ করে বিক্ষোভ করে। তারা জানান, দাবি না মানা না পর্যন্ত রেলের চাকা ঘুরবে না। তাদের দাবি, রুটিন প্রকাশের অন্তত 2 মাস পর পরীক্ষা হতে হবে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেল স্টেশনের সামনে রেলপথ অবরোধ করে বিসিএস পরীক্ষার্থীরা। এতে করে রাজশাহীর সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর 2:30টার দিকে তারা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে এসে রেলপথ অবরোধ করে। ভূমিকম্পে হেলে পড়া ধামরাইলের 4 তলার সেই ভবনটি ভেঙে ফেলা হচ্ছে। গত বছর ধামরাই পৌরসভার ধানসিঁড়ি আবাসিক এলাকায় হেলে পড়া ভবনটি গতকালের ভূমিকম্পে আরও হেলে পড়লে ঝুঁকিপূর্ণ ভবনটি নিয়ে মানুষের মাঝে কৌতূহল সৃষ্টি হয়। এটি প্রশাসনের নজরে এলে মালিককে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের নির্দেশে সকাল থেকেই ওই ভবন ভাঙার কাজ শুরু করেছে মালিক পক্ষ। ধামরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার বড় ধরনের ভূমিকম্প অনুভূত হওয়ার পর পরিদর্শনের পর ভবনটি ভেঙে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে জুলাই শহীদদের সাথে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। দুপুরে সিলেটে দুদকের গণশুনানিতে তিনি একথা বলেন। এই সময় দুদক চেয়ারম্যান বলেন, শুধুমাত্র অবৈধ সম্পদের অনুসন্ধান নয়, জনগণকে সচেতন করার মাধ্যমে দেশকে দুর্নীতি মুক্ত করতে চায় দুদক। এজন্য জনগণ, মিডিয়া ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার তাগিদ দেন তিনি। আগামী নির্বাচনে সৎ মানুষকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান আব্দুল মোমেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর, আজিজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজকে আপনি যদি বাড়তি কিছু কামাই করেন, বেতনের বাইরে পরিশ্রম করে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মানে কাউকে জিম্মি করে, যেটাকে আমরা ঘুষ টুস এসব বলে টলে থাকি, দুর্নীতি হরেক কিসিমের, সেটা আপনি কি জন্য করবেন? করবেন তো সন্তানের জন্যই, তো সন্তান যাতে ভালো থাকে, ভালো খায়, ভালো গাড়িতে চড়ে, ভালো বাড়িতে থাকে, এগুলির জন্যই তো। কিন্তু অনুগ্রহ করে এটা মনে রাখবেন, আপনার সন্তান মোটেও বোকা সন্তান। পাবনায় এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। দুপুরে শিশু হাফসার বাসার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ডিসির কাছে স্মারকলিপি দেন তারা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে পাবনা প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে বিক্ষুব্ধরা। মানববন্ধন শেষে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
খুলনা ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, একমাত্র তাদের কাছে দেশ ও জনগণ এখন নিরাপদ। দুপুরে খুলনা প্রেস ক্লাবে শহীদ সাংবাদিক হুমায়ুন কবির বালু মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, বিএনপির নেতা শাহরুজ্জামান মুর্তজা, ওয়াহিদুজ্জামান দীপু, শামসুজ্জামান চঞ্চল সহ দলীয় নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। অংশগ্রহণমূলক কোন নির্বাচনে বিএনপি হারে নাই এবং অংশগ্রহণমূলক কোন নির্বাচনে ফ্যাসিবাদরা জিতে। এমন একটি শহরের একজন রাজনৈতিক নেতা হিসেবে আমরা এমন কোন চ্যালেঞ্জ মনে করি না। তবে হ্যাঁ, নতুন বাংলাদেশের ভোটারদের কিন্তু মগজে কিন্তু ভিন্ন চিন্তা আছে। বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমার সেনাবাহিনী ও বিজিবির ৫ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্ত পেরিয়ে নাইক্ষ্যংছড়ির ৪২ নম্বর পিলারের কাছে মঞ্জইপাড়ায় অবস্থান নিলে খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে। এর মধ্যে একজন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য ও বাকি ৪ জন পুলিশ সদস্য। এ বিষয়ে কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন, আটক সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। গত কয়েকদিন ধরেই ভোর থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়া আর উচ্চ আর্দ্রতার কারণে জেলা জুড়ে শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। সকাল ৬টায় তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭%। তবে ঘন কুয়াশা না থাকায় দৃশ্যমানতা স্বাভাবিক ছিল। হালকা কুয়াশার পর সকালে ঝলমলে রোদের দেখা মিললেও প্রচণ্ড আর্দ্রতা আর হিমেল বাতাস শরীরে বাড়তি শীতের অনুভূতি দেয়। তবে শীতের তীব্রতা বাড়ায় দিনমজুর ও খেটে মানুষের কষ্ট বেড়েছে। এত পরিমাণ শীত নামছে যে আমি প্রতিদিন সকাল ৬টার দিকে জগদল যাই, বেশটা বাজার থেকে জগদল যাই, কিন্তু এরকম কুয়াশা আমি কোনোদিন পাই নাই। প্রচন্ড কুয়াশা, মনে হচ্ছে যে শীত আগে ভাগে শুরু হয়ে যাচ্ছে। কুয়াশা দেখে মনে হচ্ছে যে এইবার শীতটা আমাদের এই দিক দ্রুত নেমে যাচ্ছে কুয়াশা। কলেজ পর্যায় থেকে মাস্টার্স পর্যন্ত প্রায় ১৬,০০০ শিক্ষার্থী। এর জন্য ২৫০ শিক্ষক প্রয়োজন থাকলেও রয়েছে মাত্র ৬৭ জন। বিপুল সংখ্যক শিক্ষার্থীর জন্য হল রয়েছে মাত্র ২টি। এর ধারণ ক্ষমতা ২০০। এমনই বেহাল অবস্থায় শেরপুর সরকারি কলেজের শিক্ষক ও অবকাঠামো সংকট সহ নানা সমস্যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রতিষ্ঠানটি। শেরপুর থেকে আব্দুর রহমানের পাদলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হওয়া শেরপুর সরকারি কলেজে এখনও লাগেনি আধুনিকতার ছোঁয়া। একাদশ ও দ্বাদশ সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স মাস্টার্সে পড়াশোনা করেন প্রায় ১৬,০০০ শিক্ষার্থী। শিক্ষা কার্যক্রম পরিচালনা করায় কমপক্ষে ২৫০ শিক্ষকের প্রয়োজন হলেও আছেন মাত্র ৬৭ জন। শিক্ষার পরিবেশ সুষ্ঠুভাবে শিক্ষকরা কিছু বলতে পারছে, এটাও সম্ভব হচ্ছে না, স্টুডেন্টরাও সেটা নিতে পারছে না। রিডিং রুম নেই, অডিটোরিয়াম নেই, আর হচ্ছে এখানে ভালো খাবার মানে তেমন ব্যবস্থা নেই, মানে পর্যাপ্ত পানির ব্যবস্থা কলেজে নেই। 11টি বিভাগে মাস্টার্স কোর্স চালু রয়েছে। অতীব দুঃখের বিষয়, দরিদ্র পীড়িত এই অঞ্চলে 3টি বিষয়ে এখন পর্যন্ত মাস্টার্স কোর্স চালু হয়নি: ইংরেজি, ইসলামিক স্টাডিজ এবং ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিষয়। ছেলে ও মেয়েদের জন্য একটি করে হল রয়েছে, যার ধারণ ক্ষমতা মাত্র ২০০। এমন অবস্থায় আরো হল নির্মাণের দাবি শিক্ষার্থীদের। আমাদের কলেজে একটি মাত্র হোস্টেল রয়েছে। এই একটি মাত্র হোস্টেল আমাদের ১৬,০০০ স্টুডেন্টের তুলনায় অতি নগণ্য। এখন আমাদের এখানে অনার্স সিনিয়র আপুরা আছে, এখানে আমার অনেক দূর থেকে প্রতিদিন ক্লাস করতে হয়। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি লাইব্রেরিতে বই পাঠ, ম্যাগাজিন, নিউজ পেপার ইত্যাদি পাঠ করার জন্য রিডিং রুম নেই এবং পর্যাপ্ত ব্যবস্থাপনা নেই। যে পরিমাণ স্টুডেন্ট এখানে অধ্যয়নরত সেই পরিমাণ কিন্তু আমাদের শিক্ষক পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই এবং আমাদের অবকাঠামোগত অনেক সমস্যা রয়েছে। এছাড়া প্রশাসনিক ভবন, অডিটোরিয়াম, একাডেমিক ভবন, ছাত্র সংসদ ভবন, ছাত্র শিক্ষক মিলনায়তনও নেই কলেজটিতে। সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ। শিক্ষা প্রকৌশলের মাধ্যমে আমাদের একাডেমিক ভবন,
প্রশাসনিক ভবন এবং বিভিন্ন সীমানা প্রাচীর সহ অন্যান্য আরও কয়েকটি ছাত্রছাত্রী হোস্টেল এখানে বরাদ্দ দিলে এবং এর ফলে ছাত্রছাত্রীরা শিক্ষার দিক থেকে এগিয়ে যাবে। দ্রুত সমস্যার সমাধান করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি শিক্ষার্থী ও এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাঙামাটির কাপ্তায়ে বন্য হাতির তাণ্ডব বেড়েছে। দিনে দুপুরে কিংবা গভীর রাতে লোকালয়ে নেমে আসছে হাতির পাল। গেল 2 বছরে হাতির হামলায় পর্যটক সহ মারা গেছেন 10 জনেরও বেশি, আহত হয়েছেন বহু মানুষ, নষ্ট হচ্ছে ফসল। রাঙামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তী পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আশফুর রহমান সাগর। রাঙামাটি পাহাড়ি এলাকায় কয়েক মাস ধরে বেড়েছে বন্য হাতির আনাগোনা। হঠাৎ করেই লোকালয়ে নেমে আসছে হাতির পাল। গতকাল সোমবার সন্ধ্যায় কামিল্লাছড়ি রাইন্নাটুকুন এলাকায় হাতির আক্রমণে 2 নারী নিহত হন। হাতির তাণ্ডবে দুমড়ে মুচড়ে যায় 2টি সিএনজি অটোরিকশা। এতে স্থানীয়দের মাঝে বিরাজ করছে চরম আতঙ্ক। সকালবেলা আসলে তেমন একটা সমস্যা হয় না, তবে দুপুরের দিকেও তারপরে একটু থাকে আর কি, ভয় থাকে। আর বিশেষ করে আপনার বিকালের পরে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, বিকালের পর আপনার কেউ এই রোড দিয়ে না আসলে ভালো হবে। মাঝে মাঝে হাতি এসে আমাদের গাড়ি ভাঙচুর করে, আমাদের ভয় লাগে, তখন আমরা গাড়ি ব্যাক করে চলে যাই। লোকালয়ে নেমে আসা ঠেকাতে কাপ্তাইয়ের 8 কিলোমিটার এলাকায় সোলার ফেন্সিং থাকলেও এখন তা অচল বলে জানালেন স্থানীয়রা। বন বিভাগ এবং আমাদের যারা পর্যটন এলাকা সকলে যদি আমরা সচেতন থাকি, আমার মনে হয় আমরা এটা থেকে রোধ করা সম্ভব। বনে হাতির চলাচলের জায়গায় জনবসতি ও সড়ক নির্মাণের কারণে খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসছে বলে জানালেন ফরেস্ট রেঞ্জার। আমরা অনেক সাইনবোর্ড, বিলবোর্ড লাগিয়েছি সতর্ক অবস্থানে থাকার জন্য, এবং আমাদের টহল রয়েছে। আমরা অনেক সময় নিষেধ করি, সন্ধ্যার পর যেতে নিষেধ করি, বা আমরা হাতির অবস্থানটা ট্র্যাক করার চেষ্টা করি। পাহাড়ে হাতির বাসস্থানে আরো গাছ লাগিয়ে তাদের আবাসযোগ্য পরিবেশ তৈরি করলে সংকট কমবে বলে জানালেন বিভাগীয় বন কর্মকর্তা। হাতি তো কোনো লোকালয়ে আসেনি, বেসিক্যালি হাতির যে হ্যাবিটেট তার ভিতরে লোকালয় তৈরি হয়েছে। হাতির চলাচলের পথকে ক্ষতিগ্রস্ত না করে তাদের জন্য খাদ্যের ব্যবস্থা ও নিরাপদ আবাস নিশ্চিত করার দাবি সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছোট ভাই বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান আহমেদ কামাল বিলুর 8তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবানে জিয়া রহমানের প্রত্যেক বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। এ সময় তার পরিবারের অন্যান্য মৃত সদস্যদের রুহের মাগফিরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি বলেন, জিয়া রহমানের পরিবার বাংলাদেশের ইতিহাস ও রাজনীতিতে এক উজ্জ্বল অধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। 4টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে রাজশাহীতে অনুষ্ঠিত হচ্ছে ইস্পাহানি প্রথম আলো তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রাজশাহী পর্ব। এই পর্ব থেকে বিজয়ী দল ঢাকায় চূড়ান্ত পর্বে অংশ নেবে। রাজশাহী থেকে সুজউদ্দিন ছোটনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন পরাকারমান। উদ্বোধনী ম্যাচ ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে রাজশাহীর রেলগেট এলাকার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম। আয়োজক ও অতিথিদের নিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এই টুর্নামেন্টে রাজশাহী অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াই অংশ নিচ্ছে 4টি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য বিকাশে ও তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরিতে এই উদ্যোগ ভূমিকা রাখবে বলে জানান এমিলি। স্টুডেন্টদের জন্য কিন্তু বড় একটা প্রাপ্তি, এবং দেখেন সারা পৃথিবীতেই কিন্তু স্টুডেন্টরা কিন্তু খেলার সব জায়গায় প্ল্যাটফর্ম আছে, বাট আমাদের এখানে কিন্তু প্রথম আলো এবং ইস্পাহানি সেটা শুরু করেছে। তরুণদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতেই এই আয়োজন, বলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। যে কোনো কাজ, একটা উদ্যোগ যদি লম্বা সময় ধরে না হয় তাহলে এটা দাঁড়ায় না। ভালো সুযোগ সম্ভাবনা আছে এখান থেকে ভালো খেলোয়াড় তৈরি করা, সেটাই আমাদের লক্ষ্য। স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার সত্যনারায়ণ ভৌমিক জানান, ভবিষ্যতে আরো দল বাড়ানোর কথা। আমরা ভবিষ্যতে এটা আরো বড় পরিসরে করতে চাই, অল ডিভিশনে
যাতে সবাই এটা জানতে পারলো যে না, ইস্পাহানি প্রথম টুর্নামেন্ট ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ভূমিকা রাখতেছি। তৃণমূল পর্যায়ের খেলাধুলা বিকাশে পাশে থাকার অঙ্গীকার করেন টুর্নামেন্টের সম্প্রচার সহযোগী এটিএন বাংলার সম্প্রচার ও অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ। এটিএন বাংলা পরিবার তারা সব সময় কি বলে খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে এবং খেলাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেখানে আমরা সবসময় অনুপ্রেরণা দিয়ে থাকি। এবারের প্রতিযোগিতায় 4টি অঞ্চলের মোট 46টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। রাজশাহী অঞ্চলের সেরা দল ঢাকার চূড়ান্ত পর্বে অংশ নেবে। পরাগ আরমান, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।